হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা মতন। চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকের দিনটা কিন্তু আমার কাছে অন্য অন্য দিনের থেকে অনেকটাই স্পেশাল। আর কেন স্পেশাল তোমরা কি জানো? হয়তো তোমরা জেনেও গেছো আজকের দিনটা আমার কেন স্পেশাল। চলো তবে বলেই দেওয়া যাক আজকের দিনটা আমার কেন স্পেশাল। আজকে আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আর একটা ছোট ইউটিউবার কাছে এই 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া যে কতটা আনন্দের, কতটা খুশির, সেটা শুধু একটা ছোট্ট ইউটিউবারই জানে। তো সেই কারণে জানো আজকে আমার ভীষণই আনন্দ আর আমি ভীষণই খুশি। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আমি সত্যি করে দেখাতে পেরেছি। আমি কখনোই ভাবতে পারিনি জানো তো যে আমি 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো। সত্যি যখন শুরু করেছিলাম তখন যেরকম সাবস্ক্রাইবার হতো তাতে কখনো ভাবিনি 1K সাবস্ক্রাইবার হবে। তো যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো এই অবধি তোমরা যারা আমার পাশে ছিলে, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, এটাই শুধু তোমাদেরকে বলবো। আর তোমরা আমার অনেক ভালোবাসা নিও, যে তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি। আর এই 1K সাবস্ক্রাইবার পূর্ণ করার পেছনে শুধু আমি না, আমার হাজবেন্ডেরও কিন্তু বড় হাত আছে জানো। তোমরা হয়তো বলতে পারো, কই তোমার হাজবেন্ড তো কখনো সামনে আসে না, কিন্তু কিছু বলে না, তাহলে কি করে তার হাত থাকতে পারে? হ্যাঁ, আমার হাজব্যান্ড সামনে আসে না, সামনে কিছু বলে না, কিন্তু ও পেছন থেকে কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে আর অনেকটাই সাহস দেয়। আর সেই সাহসেই কিন্তু আমি এই যে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আমি মাঝে মাঝে ভাবতাম, যখন আমার চ্যানেলটা খুবই ডাউনে ছিল, যে ইউটিউব ছেড়ে দেব, আর করব না ভিডিও, খুব কষ্ট হয় করতে। তারপরে এই সাবস্ক্রাইবারের এই অবস্থা, ভিউয়ের এই অবস্থা। তো না, আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়েছে যে তুমি করতে থাকো, দেখো না হবেই একদিন, চেষ্টা করলে সব কিছুই হয়, তুমি করতে থাকো, হবেই হবে। তো সেই কথা শুনে আবার আমি উঠে দাঁড়াতাম, আবার আমি ভিডিওগুলো করতাম। তো তাহলে বলো, এই যে আজকে যে আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, তাতে আমার হাজব্যান্ডের হাত আছে কি না বলো, তোমরাই বলো। তো সত্যি গো, এমন একটা হাজব্যান্ড পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। অন্য জায়গায় দেখি অনেক এরকম এরকম হাজব্যান্ড আছে যে ইউটিউব করার তো দূরের কথা, শুনতেই পারে না, আর অনেক কিছু বলে, চ্যানেলই খুলতে দেয় না, কিছু করতে দেয় না। তো সেখানে আমার হাজব্যান্ড কিন্তু সেরকম একদমই না। ও আমাকে অনেকটাই সাহায্য করে আর অনেকটাই মোটিভেট করে। একটা বিবাহিত মেয়ের কাছে এর থেকে আর বড় কী বা হতে পারে বলো? হাজব্যান্ড পাশে থাকবে, হাজব্যান্ড সবসময় সব কিছুতে সাপোর্ট করবে, এটাই তো একটা পারফেক্ট হাজব্যান্ড বলো। তো আমি কিন্তু সেটা পেয়েছি। মেয়েদের জীবনে আর কিছুই দরকার হয় না জানো। হাজব্যান্ডটা যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু আর আমার মনে হয় না অন্য কোনো কিছুর প্রয়োজন হয়। সে যদি সারা জীবন একইভাবে পাশে থাকে না, তাহলে সব কিছুই যেন ভালো মনে হয়। আর হাজব্যান্ড যদি ভালো না হয়, পারফেক্ট না হয়, তাহলে সেই মেয়ের জীবনে শুধু অন্ধকারই অন্ধকার। অন্য হাজারো কিছু থাকুক, তবুও কিন্তু আলোর দিশা সে দেখতে পায় না, সব দিকটাই তার অন্ধকার। তো যাই হোক, সেদিক থেকে কিন্তু আমি খুবই লাকি, কেন কি আমি একটা ভালো হাজবেন্ড পেয়েছি, একটা ভালো মনের মানুষ পেয়েছি। টাকা পয়সা ধন দৌলত এইগুলো কিন্তু আজকে নেই, কাল কিন্তু হয়েই যাবে। কিন্তু একটা মেয়ের জীবনে যদি প্রথম থেকেই হাজব্যান্ড ভালো না হয়, পারফেক্ট না হয়, তাহলে কিন্তু সে কোনোদিনই তার হাজব্যান্ডকে ভালো করতে পারবে না। এটা আমার চোখে দেখা জানো। সেই জন্য আমি বলবো যে ধন দৌলত, টাকা পয়সা এগুলোর কোনো দরকার নেই। এগুলো তোমার একদিন না একদিন হয়েই যাবে, যে করেই হোক। কিন্তু তোমার আগে দরকার হাজবেন্ডটা ভালো দরকার, হাজবেন্ড পারফেক্ট দরকার। তাহলেই না তোমার লাইফটা সুন্দর হবে। জীবনসঙ্গী যদি তোমার ভালো না হলো, তুমি কি করে সারা জীবনটা কাটাবে বলো তার সঙ্গে?
সেই জন্য আগে হাজব্যান্ড পারফেক্ট দরকার, আমার তো সেটাই মনে হয়। আর বিশেষ করে একটা বিবাহিত মেয়ের ক্ষেত্রে একটা হাজব্যান্ডই তো তার সব, অন্য অন্য কিছু কোনো কিছুই না। হাজব্যান্ড যদি পারফেক্ট থাকে তাহলে সব কিছুই ভালো, তার জীবনটাও সুন্দর হবে, আমি সেটাই মনে করি। যাই হোক, তোমাদেরকে কিন্তু আজকে অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম। আর এত জ্ঞান দিলাম বলে তোমরা কিন্তু কিছু মনে করো না, আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এই দিক থেকে দেখো অনেকটা সকালের কাজবাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকালের কিছু খাবার বানাচ্ছিলাম, মানে ভাত ওদিকে সিদ্ধ ভাত করেছি, আর এইদিকে না একটা ডিম ভাজা করে নিচ্ছি। সকালে আজকে এটা দিয়েই আমার হয়ে যাবে। আর সকালে কিন্তু স্নান টান সমস্তটাই করা হয়ে গেছে, সেই জন্য ভেবেছি সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাটাও করে নেব সকাল সকাল। আর সকাল সকালে রান্নাটাও হয়ে গেলে তারপরে কিন্তু হাতে অনেকটা টাইম থাকবে, সেই টাইমটুকুতে কিন্তু মা বাবার সঙ্গে গল্পও করতে পারবো। যেহেতু স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু পড়ে রয়েছে ওই যে রান্নাটা। আর যেহেতু এখন একটু তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে যাচ্ছে, কেন কি বলো তো, মাও আমাকে হেল্প করছে না, ওই জন্য মাও কিন্তু বেশ কিছু কাজ আমাকে করে দিচ্ছে হাতে হাতে। আমি কিন্তু মাকে অনেকটাই না করছি, কিন্তু তবুও মা করে দিচ্ছে। তো যাই হোক, দুজনে করেছি বলেই কিন্তু আমারও অনেকটা মানে হেল্প হচ্ছে, আর আমারও কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দিক থেকে বললাম না, রান্না বান্নাটা দুপুরে তাড়াতাড়ি করে নেব, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো দুপুরে রান্না বান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। আর এটা কি রান্না করছি তোমরা কি বলতে পারবে? বলো তো কি রান্না করছি। হয়তো কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে না। চলো তবে আমিই বলে দিই, এটা শসার তরকারি। শসা আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। জীবনে ফার্স্ট খাবো, আর জীবনে ফার্স্টই রান্না করছি। তোমরা হয়তো বলবে কি বলে দিদি ভাই। হ্যাঁ গো, সত্যি বলছি, আমি কিন্তু শসার তরকারিটা এখনও পর্যন্ত কোনো দিন খাইনি, রান্না তো দূরের কথা। তো চলো এটা আজকে করেই দেখা যাক কেমন লাগে। এই তো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এই যেরকম তরকারি সাধারণ তরকারি রান্না করে না সেরকমভাবেই করেছিলাম। আর লাস্টে ওই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এখন একটু এই যে জিরে বাটা ভালো করে সুন্দর করে ছড়িয়ে দেব, তারপরে একটু জাল দেব, জাল দিয়েই তারপরে তরকারিটা নামিয়ে নেব। তোমরাই তো বলো না, তোমরা যারা খেয়েছো তারাই বলো তো এটা কেমন খেতে হয়। আর এই যে আমার তরকারিটাও বা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না। এরই সঙ্গে আমি কিন্তু আরেকটা স্পেশাল জিনিস রান্না করব, কি বলো তো, এটা হচ্ছে কচুর যে ডাঁটাটা হয় না সেটা। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, তো নিয়ে এসেছিল কালকে। এতদিন রান্না করা হয়ে ওঠে না, কেন কি বলো তো, এটা কাটার খুবই অসুবিধা, কাটলে না হাতে ভীষণই দাগ হয়ে যায়। যেহেতু মা এসেছে সেহেতু হাজব্যান্ড এটা নিয়ে এসেছে, আর এটা কিন্তু মাই কেটে দিয়েছে, আর সেটাকে আমি রান্না করে দেবো। আর হাজব্যান্ড কিন্তু এটা ভীষণই খেতে ভালোবাসে। আর এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেই বেশি টেস্টি লাগে, কিন্তু আমার কাছে যেহেতু ইলিশ মাছের মাথা ছিল না, সেহেতু আমি এই মাথাটা দিয়েই রান্না করে নেব। এটা দিয়েও খুব একটা যে খারাপ লেগেছে তা না, ভালোই লেগেছে, কিন্তু ওই যে যে জিনিসটা পারফেক্ট সেটা হলেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি পাঁচফোড়ন সম্বরা দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা তেজপাতা। তো তারপরেই কিন্তু এটাকে রান্না করছি। আর মাছের মাথাটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম, এত বড় মাথা আগে থেকে ভেজে না নিলে এটা ভাজাই হবে না। সেই জন্য আমি আগে থেকে সুন্দর করে মাথাটা ভেজে নিয়ে তারপরে এই যে দেখো আস্তে আস্তে এরকম খুন্তি দিয়ে এটা ভালো করে এরকম ঘুটে 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 রান্না করতে হয়। তো আমি তো এইভাবেই করে থাকি। তো এটাকে এরকম কিন্তু আমি সিদ্ধ, আর কচুটাকে কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই দেখো আমার কচু শাক কিন্তু রান্নাটা হয়েও গেছে। আর আজকে কচু শাক রান্না করতে গিয়ে জানো একটা মজার একটা কি ঘটনা ঘটেছে। এটা মানে হয়েও এসেছে জানো লাস্ট পজিশনে, আর হয়তো 5-10 মিনিট লাগবেটাই। সেই মুহূর্তে কি হয়েছে, আমার গ্যাসটাই শেষ হয়ে গেল। ভাবতে পারছো কেমন লাগে। আবার সে গ্যাসটাকে লাগাও, কিন্তু হাজব্যান্ড গেছে স্নান করতে, কি করব তখন বলো তো। আর আমার পক্ষে সম্ভব না ওই গ্যাস বের করে আবার গ্যাস টেনে নিয়ে গ্যাসটা লাগানো। কি করা যায় কি করা যায়, তারপরে একটা বুদ্ধি করে ভাবলাম যে এইটাকে আর একটা কড়াইতে করে আমি ইন্ডাকশনে বসিয়ে দিই। সেটাই করলাম, আর একটা কড়াইতে করে ওটাকে ইন্ডাকশনে বসিয়ে দিলাম। তারপরে কিনা গিয়ে আমার কচু তরকারিটা হলো। কিন্তু কি বলো তো, যদি এটা কড়াইতে করতাম আরেকটু টেস্ট ভালো হতো জানো তো। তো যাই হোক, যা হয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। আর চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।